তোমরা এর আগের ক্লাসে এই সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা এটা তোমরা সারসংক্ষেপ এবং কবিতাটা তোমরা শুনেছো বা ক্লাস করেছো। আজকে তোমাদের এর যে অনুশীলনী একটি আছে এবং কবি পরিচিতি, এটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। দেখো, সবার আমি ছাত্র লিখেছে সুনির্মল বসু। এর সম্বন্ধে একটু তোমাদের জানতে হবে। সুনির্মল বসু বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত ছোটদের জন্যই বা তোমাদের জন্য ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক এগুলো সব লিখেছেন। তার লেখা যে বইগুলো, তার মধ্যে ছানাবোড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা, এগুলো সব তার লেখা একটা বই। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এবার দেখো, এখান থেকেই তোমাদের এই যে কথাটা বললাম, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আছে। এই দেখো, ভালো করে দেখো, একের দাগের প্রশ্ন, সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম লেখো। তোমাদের এখানে অনেকগুলো বইয়ের নাম বলেছি, ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, তার মধ্যে তোমরা যে কোনো দুটো বইয়ের নাম দিয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? এই লেখা আছে তোমাদের, তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দুটো উত্তর পেয়ে গেলে। এবার যে প্রশ্নগুলো আছে এক এক করে তোমরা খাতায় তুলতে পারো অথবা শুনে নাও। সেই সঙ্গে এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে তোমরা এর পিডিএফ লিঙ্কটাও পেয়ে যাবে। তাছাড়া উপরের আই বটনে ক্লিক করলে তোমরা এর যে আগের ক্লাসটা সেটাও তোমরা পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। প্রথম 3.1-এর দাগের প্রশ্ন আছে, কার উপদেশে কবি দিল খোলা হন? কবিতাটা তোমরা পড়েছ, খোলা মাঠের উপদেশে। উত্তর হবে খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন। পুরো বাক্যে তোমরা উত্তরটা লিখবে। 3.2, এখানে কি প্রশ্ন আছে, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তর কি হবে, আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। 3.3 আছে, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? উত্তর কি হবে, শ্যাম বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেলেন। 3.4 দেখো, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? কবিতা তোমরা আছে দেখবে, চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3.5 আছে, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর হবে, নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। এভাবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তুলে নেবে। এবার দেখো, কিছু ব্যাকরণ আছে। তোমরা ব্যাকরণ হয়তো শিখেছো, না শিখলেও পরবর্তীকালে আরও শিখবে। আপাতত যেটা আছে সন্ধি, তো আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তোমাদের জন্য আমি একটা সহজ সরল গ্রামারের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, রিসেন্ট আসবো। এই ক্লাসগুলো চলাকালীনই তোমাদের কাছে ছোট্ট করে সহজ করে যেন গ্রামারগুলো করা যায়, বাংলা গ্রামারগুলো বা বাংলা ব্যাকরণগুলো, সেগুলো নিয়ে আসবো। তোমরা ভিডিওতে নজর রাখবে। সন্ধি দেখো, 4-এর দাগের সন্ধি। সন্ধি মানে দুটো শব্দকে একসঙ্গে লিখতে হবে। তাতে কী হবে, মাঝের কোনো একটা অক্ষর অমিট হয়ে যেতে পারে বা বাদ হয়ে যেতে পারে, অর্থাৎ যুক্ত হয়ে যায়। যেমন 1-এর দাগে, 4-এর দাগের 1-এর দাগে দেখো, রত্নযুক্ত আকর, কী হবে, রত্নাকর। 2-এর দাগে দেখো, মেঘযুক্ত আলোক, মেঘালোক। 3-এর দাগে দেখো, কমলাযুক্ত আসনা, কমলাসনা। ঠিক আছে, এভাবে সন্ধি বিচ্ছেদ, সন্ধিযুক্ত, এভাবে পদগুলো তোমাদের তৈরি করতে হবে। এবারে দেখো সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি না, কোনো একটা শব্দের আরও অনেক মানে, অর্থ এগুলো হয়। যেমন তোমাদের কারোর নাম বাবু, কারোর নাম সোনা, বিভিন্ন রকম নাম হয়। তো তোমাদের একটা আসল নাম আছে। সেই মতো পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যার অনেকগুলো নাম হয়। যেমন প্রথম দেখো চাঁদ, চাঁদকে কী কী নামে ডাকা যায়? চন্দ্র, শশাঙ্ক, শশী, সুধাকর, এগুলো। সূর্য, সূর্যের কী কী আছে? দিবাকর, দীননাথ, সুরজ, অংশুমান, জ্যোতির্ময়। পাহাড়, পাহাড়কে কী কী নামে ডাকা যায়?
পর্বত, ভূধর, গিরি, শৈল। আচ্ছা, 4-এর দাগে দেখো বায়ু আছে। বায়ু, বাতাস, হাওয়া, পবন, অনিল, এইসব নামে বায়ুকে ডাকা যায়। এগুলো সব সমার্থক শব্দ। অনিল মানেও বায়ু, পবন মানেও বায়ু, এভাবে। ঠিক আছে। 5-এর দাগে দেখো নদী। নদী কি? প্রবাহিনী, তরঙ্গিনী, কল্লোলিনী, এগুলো। দেখো পৃথিবী। পৃথিবীর কী নাম আছে? ধরিত্রী, ধরণী, ধরা, বিশ্ব, জগৎ, এভাবে। সাথে দেখো দেখো সাগর। সাগরের কী নাম আছে? সমুদ্র, সিন্ধু, পারাবার, রত্নাকর, এগুলো সব নাম। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এবারে দেখো বাক্য রচনা। যে কোনো একটা শব্দ কোনো একটা বাক্যে ব্যবহার করতে হবে, যে বা বাক্যটার একটা অর্থ থাকবে। যেমন আমি তোমাদের বলি ভাত। ভাত একটা শব্দ, এটা দিয়ে বাক্য রচনা করতে হবে। তোমরা সহজে বলে দেবে কি? আমি ভাত খেয়ে স্কুলে যাই। সবচেয়ে সহজ বাক্য। কিন্তু ভাতটা এমন জায়গায় বসলো বাক্যটার, যেমন আমি স্কুল খেয়ে ভাতে যাই। তাহলে ভাতটা বাক্যটাতে বসলো, কিন্তু আমার কোনো মানে থাকলো না, কোনো অর্থ থাকলো না। তাই এমন জায়গায় শব্দটা ব্যবহার করতে হবে যেন তার একটা অর্থ থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো উদার। উদার দিয়ে বাক্য রচনা কী হবে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হৃদয় ভীষণ উদার ছিল। তোমরা এছাড়াও আরও অনেক বাক্য করতে পারো উদার দিয়ে। দিয়ে থাকে মহান। আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মেছিলেন। তিনি মন্ত্রণা। কারো কাছ থেকে কুমন্ত্রণা নিতে যেও না। 4 দেখো শিক্ষা। শিশু প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকেই। 5 দেখো সহিষ্ণুতা। শান্তিপূর্ণ জীবন চাও তো সহিষ্ণুতা অবলম্বন করো। 6 আছে সন্দেহ। সন্দেহ দিয়ে বাক্য রচনা কী হবে? লোকটাকে দেখে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেল। 7 দেখো কৌতূহল। যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে। 8 দেখে ঝর্ণা। হিমালয় পর্বতে প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায়। এবার দেখো 7 দাগে আছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ স্বরূপ লেখো। প্রত্যেকটা পদের একটা মিনিং থাকে এবং সেই মতো তার নামকরণ, বিশেষ্য, বিশেষ্য পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, এভাবে থাকে। সেগুলো পরে যে বললাম তোমাদের গ্রামার একটা ক্লাস হবে, সেই ক্লাসে তোমরা জেনে নেবে সব। এখানে দেখো বিশেষণ পদগুলি থেকে বিশেষ স্বরূপ। কর্মী থেকে কর্ম, মৌন থেকে মৌনতা, মধুর থেকে মাধুর্য বা মধুরতা, কঠোর থেকে কঠোরতা, বিরাট থেকে বিরাটত্ব। ঠিক আছে। এবার দেখো নিচে বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ। শিক্ষা থেকে শিক্ষিত, মন্ত্র থেকে মন্ত্রণা, বায়ু থেকে বায়বীয়, মাঠ থেকে মেঠো, তেজ থেকে তেজি। ঠিক আছে। আচ্ছা, এগুলো তাহলে তুলে নাও তোমরা। এবারে দেখো 9 দাগে কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো। সর্বনাম পদগুলো কোথায় কোথায় আছে? পুরো কবিতাটা তোমরা একবার রিডিং দাও। দেখো ভালো করে কবিতাটা খুঁজতে থাকো, এর মধ্যে কোথায় সর্বনাম পদগুলো আছে। আমি উত্তরগুলো একটু বলে দিই, তোমরা মেলাতে থাকো। আমায়। আমায় একটা শব্দ আছে দেখো। আমি, তাহার, আপন, আমার, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে এখানে 5টা বলতে বলেছে, আরও আছে ওখানে, তোমরা খুঁজতে থাকো। এবারে 10 দাগে দেখো গদ্যরূপ, অর্থাৎ কবিতার লাইনটা থেকে সরাসরি গদ্যরূপে লিখতে হবে। আমরা যেভাবে কথা বলি এভাবে। আমরা তো সাধারণত কাব্যে কথা বলি না বা কবিতার ছন্দে কথা বলি না, এমনি কথা বলি। সেই মতো তোমাদের লিখতে হবে কবিতার লাইনগুলোকে। যেমন 10 দাগের 1 কী আছে? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এটা গদ্যরূপ কী হবে? বায়ুর কাছ থেকে আমি কর্মী হবার মন্ত্র পেয়েছি। 2 দাগে 10-2 সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। গদ্যরূপ কী হবে? সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। আবার দেখো 10 দাগে 3 অংশে প্রশ্ন আছে, কবিতার লাইন। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। এটার গদ্যরূপ কী হবে? সাগর ইঙ্গিত দিয়ে শেখায়, অন্তর রত্ন আকর হোক। ঠিক আছে। 4 দেখো 10-4 শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। এখানে
আমাকে শ্যামবনানী সরস্বতার ভিক্ষা দিল, এটা হচ্ছে তার গদ্যরূপ। 10.5 কী আছে? শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। গদ্যরূপ কী হবে? কৌতূহলে সেসব শিখছি মাত্র, সন্দেহ নেই। ঠিক আছে, এরপরে কিছু বড় প্রশ্ন আছে, সেগুলো নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে বা পরের ভিডিওতে পেয়ে যাবে। এবং এই ভিডিওটা শেষ অংশে পরের ভিডিওটার অংশ দেওয়া আছে, ওখানে লিঙ্কে ক্লিক করলেই তোমরা পরের ভিডিওতে চলে যেতে পারবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর পরের ভিডিও বা এর পরের ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই ক্লাসটা আবার করে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা এই অনুশীলনীগুলো ভালো করে খাতায় তুলে নাও। যদি তুলতে না পেরে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে যাও, গিয়ে দেখো পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, পিডিএফে ক্লিক করো, এগুলো তুলে নাও। ঠিক আছে, আর না হলে কমেন্টে লিখে জানাও কোন পিডিএফটা তোমাদের দরকার, কোনটা তোমাদের দরকার, সেটা আমি দিয়ে দেবো। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এই রুমার পাঠশালা এই ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কারণ তোমাদের একটি লাইক একে আরও উৎসাহ দেবে এই চ্যানেলটিকে। এছাড়াও তোমরা কমেন্ট করবে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু জানতে চাও বা কোনো কিছু উত্তর, সেই সঙ্গে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে।